আপনি ভিসা পাওয়ার আগে আপনাকে জানতে হবে রেজিস্ট্রেশনটা কিসের জন্য হয়ে থাকে। ওইটা যদি আপনি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনার থিঙ্কিংটা ক্লিয়ার থাকবে যে হচ্ছে আপনাকে এই জিনিসগুলো হচ্ছে আপনাকে অ্যাভয়েড করতে হবে। Hey everyone, this Money, hope you guys are doing well. তো আজকে আমি আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করব যে আমাদের বেশিরভাগ সময় ভিসা রিজেকশনটা কেন হয়। তো মূলত আপনি ভিসা পাওয়ার আগে আপনাকে জানতে হবে রিজেকশনটা কিসের জন্য হয়ে থাকে। ওইটা যদি আপনি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনার আহ থিঙ্কিংটা ক্লিয়ার থাকবে যে হচ্ছে আপনাকে এই জিনিসগুলো হচ্ছে আপনাকে অ্যাভয়েড করতে হবে। এবং হচ্ছে এই রিজেকশনগুলো যদি আপনি ভালো মতো বুঝেন তাহলে হচ্ছে আপনি আপনার নিজের ইন্টারভিউয়ের সময় আপনি ওগুলাকে স্কিপ করে যে ওই পয়েন্টগুলোকে হাইলাইট করতে পারবেন আর কি। তো আজকের ভিডিওটিতে আমি আছে শেয়ার করব যে ম্যাক্সিমাম টাইমে আমাদের রিজেকশনটা কিসের জন্য হয়ে থাকে। এবং আমি ভিডিওর লাস্টের দিকে আপনি যদি চিন্তা করে থাকেন যে হচ্ছে আপনি এবার আবার সেকেন্ড একটা অ্যাটেম্প নিবেন, তো তখন হচ্ছে আমি ভিডিওর লাস্টের দিকে শেয়ার করব যে হচ্ছে কোন কোন পয়েন্টগুলো আমাদের মাথায় রাখতে হবে। সো শুরু করা যাক। প্রথমে যেটা আমাদের হচ্ছে ভিসা রিজেকশনের প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট যে হচ্ছে আপনার স্ট্রং হোম টাইস। মানে আপনার যখনই আপনার হোম টাইস যখনই ও বুঝতে না পারে ভিসা অফিসার, তখনই হচ্ছে দেখা যায় যে হচ্ছে আপনার ভিসাটা রিজেকশন করে দেয় আর কি। ওদের ম্যাক্সিমাম টাইমেই দেখা যায় ওরা হচ্ছে এই কারণেই ভিসাটা রিজেক্ট করে। তো আমি হচ্ছে আমার নিজের ভিডিওগুলোতে লাইক আপনি আমার চ্যানেলে ভিজিট করলে আপনি কোন কোশ্চেনের ক্ষেত্রে হোম টাইজ নিয়ে আসতে পারেন এবং কোন কোন কোশ্চেনের ক্ষেত্রে হোম টাইজ আপনার মানে আনাটা ম্যান্ডেটরি, সেই জিনিসগুলো হচ্ছে আমি আমার চ্যানেলে শেয়ার করে রাখছি। তো যারা দেখেননি তারা দেখে নেবেন। আর এটা হচ্ছে সব থেকে বড় একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে ও যখনই বুঝতে পারে যে হচ্ছে আপনার কান্ট্রিতে কোনো ধরনের হোম টাইজ আপনার নাই, তখনই হচ্ছে ও ম্যাক্সিমাম টাইমে ভিসাটা রিজেকশন করে দেয়। তারপরে সেকেন্ড যে রিজনটা তখন হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ফিনান্সিয়াল রিসোর্স। তো যখনই ও আপনার আসলে ফিনান্সিয়াল জিনিসটা ক্লিয়ার থাকে না যে আসলে ধরেন আপনার টোটাল কস্ট অফ ধরেন আপনার I-20-তে 6 মাসে দেওয়া আছে বা 1 বছরে দেওয়া আছে। তো সেখানে আপনিও একদম টাই করে ওই অ্যামাউন্টটাই যখন দেখান না, তো তখন ওর কাছে আসলে একটু ব্যাংক ব্যালেন্সের ক্ষেত্রে আর কি, ব্যাংক স্টেটমেন্টে তো আপনার I-20-তে যদি এটা থাকে যে হচ্ছে আপনার ফ্যামিলি থেকে আপনার স্পন্সর যিনি তিনি হচ্ছে আপনার এত টাকা স্পন্সর করছে, তখনই সে আর কি আসলে বুঝতে পারে যে হচ্ছে আপনি তো 6 মাস বা হচ্ছে আপনি 9 মাস বা 1 বছর আপনি ক্রস এই অ্যামাউন্টটা দিয়ে করে ফেলবেন। তারপরে আপনি কি করবেন? লাইক আমাদের জন্য তো যারা স্টুডেন্ট ভিসা আসি স্পেশালি, তারা হচ্ছে আপনার অনলি অ্যান্ড অনলি আপনি অন ক্যাম্পাস জবের জন্য ইলিজেবল। তো এত যদি স্টুডেন্ট থাকে সবাই তো আপনার অন ক্যাম্পাস জব পাবে না। তো সেক্ষেত্রে আপনার ফ্যামিলি থেকে ওই সাপোর্টটা দিতে পারবে কিনা, তখন তার কাছে একটা কনফিউশন থেকে যায় যে হচ্ছে আপনি আসলে ওই টাকাটা ক্যারি করতে পারবেন কিনা। তো আমি যেটা বলবো যে আপনার যখনই আপনি একটা যখনই আপনার I-20-র জন্য যখনই আপনি ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন, তখন ট্রাই করবেন যে আপনার ইউনিভার্সিটিতে যে কস্টটা আসে সেটা থেকে যাতে আপনার অ্যাটলিস্ট মিনিমাম 5 থেকে 10 লাখ টাকা যাতে বেশি থাকে। এতে হবে কি, তাহলে হচ্ছে আপনার ভিসা অফিসারের কাছে ক্লিয়ার থাকবে যে হচ্ছে আপনি এর বেশিও আপনার ফ্যামিলির কাছে একটা তো স্টেটমেন্ট আপনি 6 মাস এর জন্য হচ্ছে আপনি দেখাই দিয়েছেন বা 3 মাসের দেখাই দিয়েছেন, তার পরবর্তীতেও আপনার ফ্যামিলি হয়তো বা ওইটা অ্যাফোর্ড করতে পারবে। বাট আপনি যখন একদম টাইটাই দেখাবেন, তখনই হচ্ছে ওর কাছে একটা ডাউটেবল জিনিস মনে হবে আর কি। তো আর আরেকটা জিনিস যেটা যে যে এরিয়াগুলোতে আপনার টিউশন ফিস যদি অনেক বেশি থাকে, লাইক এরকম যদি থাকে 50-60 US ডলার 1 বছরের জন্য, বা মানে আপনার লিভিং কস্ট সবকিছু মিলিয়ে, তো এইরকম ইউনিভার্সিটি গুলো নিয়ে না আপনার ট্রাই করবেন যে না দাঁড়ানোর জন্য। কারণ আপনি হয়তোবা কোনো রকম কষ্ট করে আপনি টাকাটা ব্যাংকে ম্যানেজ করলেন, দেখাই দিলেন, ভিসাও পেয়ে গেলেন, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে নিজেরও সার্ভাইভ করতে প্রবলেম হয়। সো সেক্ষেত্রে এই এরিয়াগুলো হচ্ছে আপনি অ্যাভয়েড করবেন আর কি ফিনান্সিয়ালের ক্ষেত্রে। আর পরবর্তীতে যে রিজনটা, এটা আসলে অনেক বড় একটা ইম্পর্টেন্ট রিজন। ও যখনই দেখবে যে আসলে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা তেমন একটা ভালো না, লাইক উইক একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড, তো তখনই হচ্ছে সে আপনার
ভিসাটা রিজেক্ট করে দেয় আর কি। তো আসলে এটা বলতে কি বোঝাচ্ছি, এটা বলতে বোঝাচ্ছি কি যে মনে করেন যে আপনি একটা থেকে পেয়ে গেছেন, আপনি এখন এটা পড়তে যাচ্ছেন, বাট আসলে এইটার সাথে আপনার ক্যারিয়ারটা কিভাবে ইনভলভ বা হচ্ছে আপনি প্রিভিয়াসলি কি পড়ছেন। ধরেন আপনি যদি বিএসসির জন্য পড়তে যাচ্ছেন, তো সেক্ষেত্রে ধরেন আপনি একটা সায়েন্সের স্টুডেন্ট ছিলেন, ভালো কথা। তো এখন আপনি এটা যদি ওকে যদি বুঝায় না বলতে পারেন যে আমি এটার জন্য যাচ্ছি, বা আপনি এখন বিএসসি করছেন, মাস্টার্স করতে যাচ্ছেন, আপনি বিএসসি ডিসিশন নিয়েছেন এটাতে করবেন, বাট এখন পরবর্তীতে মনে করেন আমি হচ্ছে একটা একটা সাবজেক্ট থেকে করলাম, এখন আমি অন্য আরেকটা সাবজেক্টের মধ্যে হচ্ছে মাস্টার্স করতে চাচ্ছি, তো এবং সেটা আপনি ক্লিয়ারলি বুঝাইতে পারেন না যে আসলে আপনি এটা আপনি কেন করতে চাচ্ছেন। তো এটা যদি আপনি না বোঝাতে পারেন, তখনই হচ্ছে প্রবলেমটা অ্যারাইজ হয় যে আপনি হচ্ছে আপনার একাডেমিকটা ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে উইক, এবং হচ্ছে ওর কাছে তখন মনে হয় যে আসলে আপনি যাওয়ার জন্য যাচ্ছেন ওখানে, এবং হচ্ছে আপনি হয়তো বা থেকে যাওয়ার টেন্ডেন্সিতে হচ্ছে ইউএসএ যাচ্ছেন। সো এই জিনিসটা হচ্ছে অ্যাভয়েড করবেন যে আপনি যদি আপনার মাস্টার্স এবং পিএসসি ডিফারেন্ট হয়ে থাকে, তখন আপনি এমন একটা স্টোরি ওকে বোঝানোর চেষ্টা করবেন যে আমি অ্যাকচুয়ালি এই রিজনে হচ্ছে আমি আমার মাস্টার্সটা অন্য এই এই সাবজেক্টে নিতে চাচ্ছি। তো ওইটা যাতে আপনার একদম ক্লিয়ার থাকে, এবং আপনি যাতে স্ট্রংলি ওই পয়েন্টটা ডিসক্রাইব করতে পারেন, সেই নলেজটুকু নিয়ে যাবেন আর কি। এবং বেশি বেশি পরিমাণ রিসার্চ করবেন যে আপনি ওইটা কেন, কারণ ও কিন্তু আপনাকে অনেক আটকানোর ট্রাই করবে, যে মানে কারণ ও ও আপনাকে ওখানে ভিসা দেওয়ার জন্যই বসে আছে, বাট আপনি যখনই এমন একটা জিনিস ওর কাছে শো করলেন যেটা ওর কাছে আসলে ক্লিয়ার না, তখনই ও হচ্ছে আপনাকে আটকানোর ট্রাই করবে। পরবর্তীতে যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনার ও যাতে মানে আপনার কোনো কথায় বা কারণে ও বুঝতে পেরে গেছে যে হচ্ছে আপনি ওখানে থেকে যাবেন। আপনি আহ, আপনার F1 ভিসা, এবং F1 ভিসা থেকে আপনি একটা টাইমে এখানে থাকতে পারেন, এটা কিন্তু ও জানে, কিন্তু ও আপনার কোনো কথা কারণে বুঝে গেছে। যেমন হচ্ছে যে ও আপনাকে জিজ্ঞেস করলো যে আপনি হচ্ছে কয়টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন। তো আপনি সেখানে বলে দিছেন যে হচ্ছে আমি 15টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি। তো আসলে কি আমাদের একটা I-20 পাওয়ার জন্য, এবং আপনি যদি একটা পড়াশোনা, আপনার যদি একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো থাকে, তাহলে আসলে আপনার এতগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা লাগে না I-20 পাওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে তখনই ওর কাছে ইন্টেনশনটা এরকম বুঝবে যে আসলে আপনি এত ডেসপারেটলি এতগুলো ইউনিভার্সিটিতে আপনি কেন অ্যাপ্লাই করছেন, কারণ কি আপনার হয়তো বা ইন্টেনশনটা আপনার ইউএসএ তেই আসা। তো যার জন্য হচ্ছে তখন একটা প্রবলেম অ্যারাইজ হয়ে যায় আর কি, যে আসলে ও বুঝে যে আসলে আপনি এখানে থেকে যাবেন। তো পরবর্তীতে যে রিজনটা যে হচ্ছে আপনার যখনই ডকুমেন্টগুলো ক্লিয়ার না থাকে, লাইক আপনি হচ্ছেন একটা ফেক ডকুমেন্ট দেখালেন, এবং সেটাও বুঝে গেছে যে হচ্ছে আপনার এটার সাথে কোনো ডকুমেন্ট, বা আপনাকে জিজ্ঞেস করলো যে আপনি ধরেন মনে করেন যে আপনি বললেন যে আমি হচ্ছে এই কোম্পানিটাতে জব করি, এখন আপনি ডিএসএ ফর্ম পূরণ করার সময় আপনি এই জিনিসটা বললেন, এবং এমন একটা কোম্পানি বললেন সেটা হয়তো বা এক্সিস্ট, কিন্তু ও আপনাকে যখনই জিজ্ঞেস করবে যে হচ্ছে আপনি মানে আমাকে হচ্ছে এই রিলেভেন্ট আপনার যে জব এক্সপিরিয়েন্স লেটার, বা হচ্ছে আপনি যে ওই কোম্পানিতে জব করেন সেটা কোনো ডকুমেন্ট আপনি দেখান, তখন আপনি দেখাইতে পারলেন না। তো তখনই প্রবলেমটা অ্যারাইজ হয়ে যাবে, মানে কোনো ফেক ডকুমেন্ট আপনি যদি প্রোভাইড করে থাকেন ওর কাছে, তখনই হচ্ছে আর এবং সেটা যদি সে বুঝতে পারে, তখন হচ্ছে আপনার ভিসাটা রিজেকশন হয়ে যায় আর কি। তো তারপরে এখন আমি যে টপিকটা নিয়ে কথা বলতে চাইছিলাম যে হচ্ছে আপনারা যারা সেকেন্ড টাইম হচ্ছে আপনারা আবার ইন্টারভিউর জন্য দাঁড়াতে চাচ্ছেন, এটা হচ্ছে তাদের জন্য। আপনি যখনই সেকেন্ড টাইম রিজন মানে আপনাকে যখন জিজ্ঞেস করবে যে হচ্ছে আপনি এখন আবার দাঁড়াইছেন, আপনার প্রথম যে ইন্টারভিউটা সেটা রিজেকশনের রিজন আপনার কাছে কি মনে হচ্ছে, তো সেক্ষেত্রে আসলে আপনার দোষ যারই হোক, ভিসা অফিসারেরও হয়ে থাকতে পারে। অনেক টাইমে দেখা যায় যে ভিসা অফিসাররা হচ্ছে আপনার কথাটাই প্রপারলি না শুনে আপনার ভিসাটা রিজেক্ট করে দেয়। আবার অনেক টাইমে দেখা যায় যে আপনি নার্ভাস ছিলেন, কিন্তু সেটা হচ্ছে সে আপনাকে শোনার মতো সেই সময়টুকু আপনার কাছে নেয় নেই, বা হচ্ছে জাস্ট জানে আপনি নার্ভাস, তারপর আপনাকে ভিসাটা রিজেক্ট করে দিছে। তো বিষয়টা হচ্ছে কি, যেটাই হোক আপনার রিজন হয়ে থাকুক না কেন, আপনি দোষটা আপনার নিজের উপরে নিয়ে নেবেন যে হচ্ছে আসলে আমি তখন নার্ভাস ছিলাম, আমি হচ্ছে তখন প্রপারলি আমার এক্সপ্লেনেশনটা বুঝাইতে পারি নাই, এই কারণে হচ্ছে আমি তখন আমার কাছে মনে হয়েছে যে হচ্ছে আমার ভিসাটা রিজেকশন এই এই কারণে হইতে পারে।
তো এটা হচ্ছে কি আরেকটা কথা কি যে আমি আপনাদেরকে এর আগেও বলছিলাম আমার অন্য অন্য ভিডিওগুলোতে, এটা আপনি ফার্স্ট টাইমার হন আর সেকেন্ড টাইমার হন যেটাই হন না কেন, আপনার আসলে মামলিং জিনিসটা যাতে না থাকে, মানে আপনি ধরেন কথা বলতে গেলেন, আপনি সেখানে গিয়ে নার্ভাস নার্ভাস আসলে হয়, মানে ওই জায়গাটাতে ওই সিচুয়েশনটাতে নার্ভাস আপনি হবেনই, এটা আসলে মানে 100% শিওর থাকেন। কিন্তু আপনি আপনার এই মুখের মধ্যে একটা স্মাইল রাখবেন, যাতে হচ্ছে আপনি ওই নার্ভাসনেসটা যাতে ওর কাছে যাতে শো না হয় আর কি। তো আর আপনি অনেক অনেক প্র্যাকটিস করে যাবেন, যাতে হচ্ছে আপনি হঠাৎ করে কোনো কিছু জিজ্ঞেস করে বসলে আপনি যাতে নার্ভাস না হয়ে যান আর কি। নার্ভাস হয়ে আপনি কথা মুখ দিয়ে কথাই বলতে পারতেছেন না, বা হচ্ছে বলতেছেন অনেক জড়তা যাতে না থাকে, সেই জিনিসটার হচ্ছে এই জন্য আমি বলবো যে অনেক বেশি করে প্র্যাকটিস করবেন আর কি। তো পরবর্তীতে যেটা, এটা হচ্ছে যারা সেকেন্ড টাইম দাঁড়ায় বা থার্ড টাইম দাঁড়ায় তাদের জন্য, যে আপনার হচ্ছে আপনি কি কি জিনিস চেঞ্জ করছেন। তো আপনি কি করবেন, ট্রাই করবেন যে হচ্ছে আপনি যদি ইউনিভার্সিটি চেঞ্জও করেন, আপনি হচ্ছে র্যাঙ্কিং এর থ্রুতে হচ্ছে ইউনিভার্সিটিটা চেঞ্জ করবেন। ধরেন আপনি হচ্ছে এমন একটা ইউনিভার্সিটি চেঞ্জ করলেন, এবং আপনি বলতেছেন হয়তো বা আপনার নলেজ নেই, এই জন্য রিসার্চটা বেশি করে যাবেন। যে ধরেন আপনি একটা ইউনিভার্সিটি আপনি হচ্ছে না চুজ করছেন, যে ইউনিভার্সিটি আপনার প্রিভিয়াস ইউনিভার্সিটি থেকে র্যাঙ্কিং এ খারাপ, বা ওইটার কাছে আসলে তেমন একটা ইয়া নাই, তো ওইটা তো ওদের ইউনিভার্সিটি সম্পর্কে ওদের আইডিয়া আছে। তো এই ক্ষেত্রে আমি বলবো, আপনি যদি ইউনিভার্সিটি চুজ করেন অবশ্যই ট্রাই করবেন যে এটার থেকে আপনি একটা বেটার ইউনিভার্সিটি চুজ করেন আর কি। তাহলে হচ্ছে আপনার আসলে ওকে এক্সপ্লেন করতে সুবিধা হবে যে আমি তখন তেমন একটা রিসার্চ করতে পারি নাই, আমি তখন র্যান্ডমলি একটা ইউনিভার্সিটিতে নিয়ে অ্যাপ্লাই করছিলাম, এখন হচ্ছে আমি রিসার্চ করছি, আমি বুঝতে পারছি ইউনিভার্সিটির কোর্স কারিকুলামটা বেটার, সো আমি হচ্ছে এই ইউনিভার্সিটি চেঞ্জ করছি। তো ট্রাই করবেন বেশি একটা জিনিস চেঞ্জ না করতে। তখন হচ্ছে ওকে আবার এগুলো জিনিসগুলো এক্সপ্লেন করতে হয়। যে ধরেন আপনি ইউনিভার্সিটি চেঞ্জ করছেন, কোর্সও চেঞ্জ করছেন, তখনই প্রবলেমটা অ্যারাইজ হবে যে আসলে আপনি আপনার হচ্ছে এত কিছু কেন চেঞ্জ করা লাগছে, কারণ আপনি ডেসপারেটলি যাচ্ছেনই হচ্ছে ইউএসএ আসার জন্য। সো এই জিনিসটা অ্যাভয়েড করার ট্রাই করবেন। আপনি ইউনিভার্সিটি যদি চেঞ্জ করেন তখন আপনি ট্রাই করবেন যে হচ্ছে আপনার কোর্সটা যাতে মানে যাতে আপনার ক্যারিয়ারের সাথে অ্যালাইন থাকে, এবং হচ্ছে আপনার আগে যে কোর্সটা দিতে, ধরেন আমি এখন আগে নিয়েছিলাম কম্পিউটার সায়েন্স, এখন আমি চলে গেলাম আর এমবিএ করতে যাচ্ছি, তো প্রবলেম অনেক, মানে তখন বুঝবে যে হচ্ছে আমি আর আগে মাস্টার্স ইন কম্পিউটার সায়েন্সে ছিল, এখন আবার অন্যটাতে হয়ে গেছে, মানে আসলে আমি ডেসপারেটলি চাচ্ছি হচ্ছে ওখানে যাওয়ার জন্য, আমার আসলে ক্যারিয়ার ম্যারিয়ার কোনো কিছুই নাই, আমি আসলেই চাচ্ছি যাওয়ার জন্য। সো এইটা জিনিসটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন আর কি। আর আমি আপনাদেরকে এর আগেও বলছিলাম, আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি জানতে মানে তত বেশি আপনার জিনিসটা ফ্লুয়েন্সিটা ভালো থাকবে আর কি। তো হোপফুলি আপনাদের রিজেকশনের রিজন গুলা হচ্ছে ক্লিয়ার আপনাদের কাছে, যে হচ্ছে এর বাহিরে হচ্ছে এই জিনিসগুলো যদি আপনারা প্রপারলি মেনটেন করেন, হোপফুলি আপনাদের ভিসাতে তেমন একটা প্রবলেম হবে না। বাট আপনি যদি মানে এই পয়েন্টগুলোকে স্কিপ করেন, বা হচ্ছে এই জিনিসগুলোই ওখানে গিয়ে আবার রিপিট করেন, আপনার হোম টাইসটা আপনি প্রপারলি বুঝাইতে পারেন না, তখনই হচ্ছে আপনার প্রবলেমটা হবে। আমি বলছিলাম যে ও আপনাকে ডিরেক্টলি কখনোই আপনাকে জিজ্ঞেস করবে না যে আপনার হোম টাইসটা কি, সেটা সে আপনাকে কখনো জিজ্ঞেস করবে না। আপনি যদি কোনো না কোনো অ্যান্সারের মধ্যে ওকে যদি ফুটাই তুলতে পারেন যে হচ্ছে আপনার হোম টাইসটা আছে, তাহলে হচ্ছে ও আপনার ভিসাটা খুব ইজিলি হচ্ছে আপনাকে অ্যাপ্রুভ করে দিবে। সো আমি হচ্ছে আমার চ্যানেলের মধ্যে প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে কিভাবে হচ্ছে আপনি হোম টাইসটা নিয়ে আসতে পারেন, ওটা হচ্ছে আমি মানে এক্সপ্লেন করে দিছি। সো আপনারা ভিডিওগুলো দেখে নেবেন, আর আপনাদের যদি কোনো ধরনের কোয়েরিজ থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন, আমি আমার এন্ড থেকে অ্যান্সার দিয়ে দিব। এবং হচ্ছে সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।